কার্পেথিয়ান দুর্গ লিখেছেন জুলস ভার্ন। ট্রান্সিলভানিয়া হাঙ্গেরি ও রোমানিয়া সীমান্তের একটি পার্বত্য অঞ্চল। বিস্তৃত মালভূমি, সবুজ ঘাস চারিদিকে, বিস্তীর্ণ উর্বর উপত্যকা শেষে আকাশ ছোঁয়া রিটিজাট পাহাড়, বনভূমি, বেশ কিছু জায়গা জুড়ে দুর্গম পাহাড় আর বন আছে ট্রান্সিলভানিয়ায়। নাম ক্লসেনবার্গ। এই পাহাড়, মালভূমি, উপত্যকা আর বনভূমি ঘিরে রোমানিয়ার সীমান্ত ঘেঁষে গড়ে উঠেছে রাস্টগ্রাম। নানা জাতের লোকের বাস এখানে। পাশাপাশি মিলেমিশে থাকলেও প্রত্যেকেই নিজের নিজের স্বাতন্ত্র্য বজায় রেখে জীবনযাপন করছে ওরা। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত এই গ্রামের মানুষগুলোর জীবনযাত্রাও বিচিত্র। সভ্যতার আলো তাদের সে জীবনযাত্রায় তেমন কোনো পরিবর্তন আনতে পারেনি। মেষপালক ফ্রিকের দিকে তাকালেই তা স্পষ্ট বোঝা যায়। ভেড়াদের সঙ্গে থাকতে থাকতে তারও চেহারা সুরত হয়েছে ভেড়ার মতো, নোংরা। গায়ে জামা কাপড় বলতে যা আছে ছেঁড়া, ময়লা, তেল চিটচিটে। ভেড়াদের সঙ্গেই রাত কাটায় ফ্রিক। ফ্রিক যে কোন জাতের তা বোঝা কঠিন। ওর চেহারা দেখে অন্তত বলার উপায় নেই। মাথায় জট, মুখে দাড়ি, মোটা ভুরু, নীলচে চোখের কোণে বয়সের রেখা। তবে বয়স বলা কঠিন। পেটানো লোহার মতো টান টান শরীর, লোমশ বুক, মাথায় শোভা পায় ঘাসের টুপি। মেষ চড়াতে গিয়ে মাঠের ঘাস আর ধুলাবালির মধ্যে শুয়ে থাকে ফ্রিক। একটা চোখ খুলে তীক্ষ্ণ নজর রাখে ভেড়ার পালের ওপর। মুখে থাকে পাইপ। ঘাস খেতে খেতে কোনো ভেড়া দূরে চলে গেলেই মুখের পাইপ হাতে নিয়ে তীব্র শব্দে শিস দেয়। কখনো বা ফুঁ দেয় শিঙেতে। শিঙের সে কান ফাটা আওয়াজ ধ্বনি প্রতিধ্বনি তোলে পাহাড়ের ফাঁকে ফাঁকে। আর ফ্রিকের কুকুরগুলো তখন চকিতে কান খাড়া করে তাকায় এদিক ওদিক। প্রচণ্ড বেগে ছুটে যায় দলছুট ভেড়ার দিকে। প্রভুর আদেশ পালন করতে সদাই তৎপর কুকুরগুলো। দুপুর গড়িয়ে বিকেল নেমেছে ট্রান্সিলভানিয়ায়। সূর্য ক্রমেই ঢলে পড়ছে পশ্চিমে, কমে যাচ্ছে আলো। পূবের পাহাড়ে কুয়াশা নামছে ঘন হয়ে। সারা দিন মেষ চড়িয়ে ক্লান্তি নেমেছে ফ্রিকের শরীরেও। তবু উঠে দাঁড়ায়, হাত দুটো মুখের সামনে এনে শিঙে ফোঁকার মতো আওয়াজ তোলে। তারপর তীক্ষ্ণ চোখ বুলায় চারপাশে। এই সব কিছুরই অর্থ বোঝে কুকুরগুলো। এবার গাঁয়ে ফেরার পালা। ভেড়াগুলোকে তাড়িয়ে গাঁয়ের পথে জড়ো করার কাজে লেগে যায় ওরা। এই ফাঁকে মাইলখানেক দূরে চোখ রাখে ফ্রিক। তন্ময় হয়ে দেখে পুরনো প্রাসাদ দুর্গটাকে। কার্পেথিয়ান দুর্গ, ওরগাল পাহাড়ের সবচেয়ে উঁচুতে তৈরি একটা গড়, পোড়ো কেল্লা। বার্স্ট গ্রামের লোকদের কাছে
সে কেল্লা এখন পিশাচপুরী। তাই তো অত্যন্ত মনোযোগ দিয়ে সেদিকে অপলক দেখছে ফ্রিক। দূরে হলেও যেন সব স্পষ্ট দেখতে পাচ্ছে সে। চমকে উঠল ফ্রিক। পোড়ো কেল্লাটাকে উদ্দেশ্য করে বিড়বিড় করে বলল, বুড়ো কাসল, বুড়ো কাসল, এবার তোমার দিন ফুরিয়ে এসেছে। আর মাত্র 3 বছর। বীচ গাছের মাত্র 3টে ডাল খসতে বাকি। যতই মজবুত হোক তোমার ভিত, 3 বছরে 3টে ডাল খসবে, তুমিও শেষ হয়ে যাবে। ধ্বংস তোমার অনিবার্য। পোড়ো কেল্লার প্রধান প্রাসাদের কোণে একটা গম্বুজ। গম্বুজের গায়ে একটা বীচ গাছ। নীল আকাশে কালো বীচ গাছটা স্পষ্ট দেখতে পাচ্ছে ফ্রিক। তাই তো গাছের ওই বাকি 3টে ডাল নিয়ে এত ভাবনা ওর। আসলে মেঘপালকদের মন কুসংস্কারে ঠাসা। সারাদিন মেষ চড়ায় আর যত সব উদ্ভট চিন্তা ভাবনা, অলীক গল্প কথা মনের মধ্যে ফাঁপিয়ে তোলে। ভেড়ার পালের ওপর নজর রাখা আর এসব চিন্তা ভাবনা আর গল্প কথার মধ্যে নিজেকে ব্যস্ত রাখাই কাজ ওদের। ফ্রিকও ওই একই প্রকৃতির, বরং সে আরেকটু বেশি। তার ধারণা তারাদের কথা বুঝতে পারে সে, তারাদের সঙ্গে কথা বলে সেও। মিটমিট করে তার কথার উত্তর দেয় তারারা। কোনো রকম বিপদ আপদ ঝামেলা আঁচ করতে পারলে গ্রহ উপগ্রহের সঙ্গে সলা পরামর্শ করে, আকাশের অবস্থা দেখে ভবিষ্যৎ বলে। ফ্রিক নিজের সম্পর্কে এসব যতই ভাবুক না কেন, আসলে ও নিরেট বোকা। মাথায় বুদ্ধির ঘাটতি আছে। তবে একটা গুণ আছে ফ্রিকের, নিজের এসব গাঁজা গল্প সহজেই বিশ্বাস করাতে পারে অন্যকে। হয়তো সভ্যতার আলো বিবর্জিত এই পাহাড়ি উপত্যকার সোজা সরল মানুষগুলোর ধরনই এই রকম, যে কোনো কিছুতেই বিশ্বাস তাদের। তাই ফ্রিকের এসব উদ্ভট কথার যথেষ্ট মর্যাদা দিয়ে থাকে তারা। ফ্রিক নাকি অলৌকিক ক্ষমতার অধিকারী। ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র, ভেলকিবাজি সবই জানে সে। অনেক অসম্ভবকেও সম্ভব করতে পারে। গ্রামের সাধারণ মানুষের এ বিশ্বাস 2 পয়সা রোজগারের সুযোগ এনে দিয়েছে ফ্রিককে। তাবিজ, কবজ, পানি পড়া, পাঁচন এসব থেকে বেশ কিছু রোজগার হয় তার। অনেকেই বিশ্বাস করে ফ্রিক মন্ত্র পড়ে একটা পাথরের টুকরো ছুঁড়ে আবাদি জমিকে বন্ধা করে দিতে পারে। চোখ বড় বড় করে ভেড়ার দিকে তাকালেই ভেড়ার বাচ্চা হয়ে যায়। মেষপালকদের ঘিরে শুধু ট্রান্সিলভানিয়াতেই নয়, অনেক জায়গাতেই এ ধরনের অনেক কুসংস্কার প্রচলিত আছে। তাই যে কোনো জনপদেই বেশ সমীহ করা হয়ে থাকে মেষপালকদের। পথ চলতে গিয়ে কোনো মেষপালকের সামনে পড়লেই প্রমাদ গণে পথিকরা। মেষপালককে খুশি করতে সচেষ্ট হয়ে ওঠে। তা না হলে যে কোনো অভিসম্পাত পথে ঘাটে বিপদ ঘটাতে পারে। প্যাস্টর বলে ডাকলে
অত্যন্ত কুটিল মেষপালকের মনও গলে যায়। তখন ওরা পথিকের টুপি ছুঁয়ে দোয়া করে, যাতে পথে কোনো বিপদ আপদ না আসে। অসুবিধে থাকলেও তা যেন কেটে যায়। ট্রান্সিলভানিয়ায় মাঝে মধ্যেই দেখা মেলে এই দৃশ্যের। সবাই জানে মেষপালকদের অবহেলা করে চটিয়ে পথ চলা বুদ্ধিমানের কাজ নয়। বার্স্ট গ্রামের লোকজনদের আরও বিশ্বাস যে ফ্রিক ম্যাজিক জানে। ভূত প্রেত পিশাচরদের নিয়ে যা ইচ্ছে তাই করাতে পারে সে। রক্তপায়ী পিশাচরা ওর হুকুমের চাকর। অপচ্ছায়াদের সে বাঁদর নাচ নাচায়। সব সময় নাকি দেখা পাওয়া যায় না ফ্রিকের। রাত দুপুরে চাঁদ ডুবে গেলে ওর সঙ্গে দেখা করার ভালো সময়। অনেক উঁচুতে ময়দা পেশার হাওয়া কলের পাখার ওপর নাকি বসে থাকে সে। নেকড়েদের সঙ্গে গল্প করে অথবা তারাদের নিয়ে স্বপ্ন দেখে। আরও এমনই সব আজগুবি গল্প শোনা যায় ফ্রিককে নিয়ে। ফ্রিক কিন্তু নির্বিকার। যে যা ইচ্ছে বলুক, গুজব ছড়াক ওকে নিয়ে, ওতে ওর লাভই হয়। তাবিজ কবজ বিক্রি হয় বেশি। তবে এটা ঠিক যে লোকজনদের ছড়ানো গুজবকে ফ্রিক তাবিজ কবজ বিক্রির কাজে লাগালেও তন্ত্র মন্ত্র ভূত প্রেতে প্রচণ্ড বিশ্বাসী সে নিজেও। এসব বিষয়ে এলাকায় প্রচলিত নানা গল্পকথার প্রতি প্রগাঢ় বিশ্বাস রয়েছে তারও। পাড়া গাঁয়ের এসব কুসংস্কার বা অমূলক ভীতি কম বেশি সব অঞ্চলেই আছে। পাহাড়ি অঞ্চল বার্স্ট গ্রামে এর প্রভাবটা হয়তো একটু বেশি। আর সেই সুযোগটাও নিচ্ছে ফ্রিক। মন গড়া সব গল্প কথা গ্রামের সরল মানুষগুলোর কাছে ফেঁদে বসে। সেসব কথা এমুখ সেমুখ হয়ে ছড়িয়ে পড়ে সবার মাঝে। সেই সাথে তা বিশ্বাসও করতে থাকে সবাই। কার্পেথিয়ান দুর্গের ওই বীচ গাছটা নিয়েও গল্প প্রচলিত আছে। বীচ গাছে ডালের সংখ্যা যত, দুর্গের আয়ু তত বছর। আর সে কথা নিজেও বিশ্বাস করে ফ্রিক। ডাল আছে আর মাত্র 3টা। সুতরাং কার্পেথিয়ান দুর্গের আয়ুও আর মাত্র 3 বছর। তারপরই নিশ্চিহ্ন হয়ে যাবে এই দুর্গ। খবরটা যথাশীঘ্র গাঁয়ে পৌঁছে দেবার জন্যে খুব তাগাদা অনুভব করল ফ্রিক। কোমরে ঝোলানো শিঙেটাই শেষবারের মতো ফুঁ দিয়ে ফ্রিক কান ফাটা শব্দ ছড়িয়ে দিল চারদিকে। কান খাড়া করে সেই শব্দ শুনল ভেড়া আর কুকুরগুলো। গাঁয়ে ফেরার পথে পা বাড়ালো ফ্রিক। কুকুরগুলোও তাড়িয়ে নিয়ে চলল ভেড়ার পালকে। কুকুর নয় তো ওগুলো, যেন এক একটা সাক্ষাৎ জম। দেখলে মানুষেরই আত্মারাম খাঁচা ছাড়া হবার কথা। ভেড়াদের কথা না হয় বাদই দিলাম। এই ভেড়ার পালের মালিক গ্রামের প্রধান, নাম বীরো কোলজ। ফ্রিক কোলজের মাইনে করা চাকর। পালে ভেড়া আছে প্রায় 100। এর মধ্যে 10-12টা এখনো দুধ খায়।
বাকিগুলোর বয়স 3-4 বছরের নিচে নয়। পাহাড়ি এলাকায় প্রচুর জমির মালিক বীর কোলজ। তার খুব বিশ্বাস ফ্রিকের ওপর। অনেক কিছুই জানে ফ্রিক। পশু পাখির রোগও দূর করতে পারে। তাই তো ভেড়ার পাল তার উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে আছে মাস্টার কোলজ। ভেড়ার পালের আগে আগে চলেছে ফ্রিক। তৃণভূমি ছাড়িয়ে আবাদি জমির আল ধরে চলেছে সে। দুপাশে ভুট্টা ক্ষেত, বাতাসে দুলছে গাছগুলো। পাতার ফাঁকে ফাঁকে পড়ন্ত বিকেলের রোদে চিকচিক করছে ভুট্টার দানাগুলো। এই অঞ্চলে উৎপাদিত ভুট্টার বেশ কদর আছে। ভুট্টা ক্ষেত ছাড়িয়ে ফার বনের ঝরা পাতা মাড়িয়ে আরও খানিকটা গেলেই সিল নদী। টলটলে স্বচ্ছ পানি, তলার নুড়িগুলো স্রোতের টানে গড়িয়ে চলেছে। পানির ওপর ভাসছে গাছের গুঁড়ি, করাত কল থেকে কেটে ভাসিয়ে দিয়েছে। নদীর পাড়ে পৌঁছতেই কুকুর আর ভেড়াগুলো পানি খেতে মুখ ডুবালো নদীতে। ওখান থেকে বার্স্ট গ্রাম আর বেশি দূরে না। পথে পড়বে উইলোরাবাদ, কিন্তু কেউ কোথাও নেই। ক্ষেতের কাজ শেষে এরই মধ্যে সবাই ফিরে গেছে গ্রামে। কাউকে ডেকে যে দুটো কথা বলবে ফ্রিক, তেমন কেউ নেই। কুকুর আর ভেড়াগুলো পেট পুরে পানি খেয়ে নদী থেকে মুখ তোলার পর আবার চলতে শুরু করলো ফ্রিক। ঠিক সেই সময়েই হঠাৎ সামনে আবির্ভূত হলো একজন ফেরিওয়ালা। ফ্রিক কিছু বলতে যাওয়ার আগেই চেঁচিয়ে উঠল ফেরিওয়ালা, খবর সব ভালো বন্ধু? এসব এলাকায় বেশ কিছু ফেরিওয়ালা আছে যারা বিভিন্ন জিনিসপত্র নিয়ে ঘুরে বেড়ায় এদিক থেকে সেদিক, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে, শহর থেকে গ্রাম গ্রামান্তরে, এমনকি পাহাড়ি দুর্গম এলাকাতেও মাল বেচাকেনা করে ওরা। সব অঞ্চলের সব জাতের ভাষার ওপর সমান দখল তাদের। সুতরাং কোথাও আটকায় না এসব ফেরিওয়ালারা। ফ্রিকের সামনে দাঁড়ানো এই ফেরিওয়ালা বিক্রি করে টেলিস্কোপ, থার্মোমিটার, ব্যারোমিটার আর কম দামের ঘড়ি। কাঁধে ঝোলা, ওর মধ্যেই সব মালপত্তর। আর কিছু আছে কাঁধ, গলা আর কোমরের বেল্টের সঙ্গে ঝোলানো। ফ্রিক তার স্বভাবজাত তীক্ষ্ণ নজর দিয়ে দেখে ফেরিওয়ালা লোকটাকে। লোকটা কোন জাতের? না, চেহারা দেখে জাত ঠাহর করা কঠিন। হতে পারে ইহুদি, ওরাই তো বেশি করে এ কাজ। লোকটা রোগা, নাকটা বাঁকানো, মুখে খোঁচা খোঁচা দাড়ি, কপালটা সামনের দিকে ঠেলে বের করা, কিন্তু চোখ দুটো খুব সজাগ। পথে পথে বেচাকেনা যাদের পেশা, তারা মেষপালকদের দেখলে খাতির করবে, এটাই স্বাভাবিক। টুকটাককে সবাই ভয় পায়। তাই ফেরিওয়ালা একগাল হেসে কয়েক পা এগিয়ে এলো ফ্রিকের কাছে, হাতে হাত মেলালো এবং আবারও ভাঙা ভাঙা রোমানিয়ান ভাষায় কুশল জানতে চাইল।
চোখে মুখে বেশ গাম্ভীর্য ফুটিয়ে উত্তর দিল ফ্রিক, ভালোই, আবহাওয়া যেমন থাকবে আমিও তেমন থাকব। অর্থাৎ তুমি চমৎকার আছো, কারণ আকাশ তো পরিষ্কার। কাল থাকবো না, কালকে বৃষ্টি নামবে। বৃষ্টি? সে কি? স্বচ্ছ নীল আকাশের দিকে চোখ বুলিয়ে আবার বলল ফেরিওয়ালা, মেঘের তো কোথাও ছিটে ফোঁটাও দেখছি না, মেঘ ছাড়াই বৃষ্টি হবে নাকি? রাত হলেই আকাশ ছেয়ে যাবে মেঘে। ওই যে পাহাড়, হাত তুলে ডান পাশে দেখায় ফ্রিক। আঁধার হলে ওই পাহাড় থেকেই ছুটে আসবে মেঘ। এ কথা জানলে কি করে? ওই তো, ওই ভেড়ার গা দেখে। ভেড়ার লোম সব শুকিয়ে চামড়ার মতো শক্ত হয়ে গেছে। বৃষ্টি নামলে যে কষ্টের আর শেষ থাকবে না আমাদের, মানে পথঘাটই যাদের ঘরবাড়ি। ছেলে মেয়ে কয়টি? কথার মোড় ঘুরালো ফ্রিক। একটিও না। বিয়ে করনি? অচেনা লোকের দেখা পেলে এমন সব কথাই জিজ্ঞেস করতে হয়। তাই ফ্রিক জানতে চাইল, কোথা থেকে আসছো? হারমানস্টাড থেকে। হারমানস্টাড ট্রান্সিলভানিয়া এলাকার অন্যতম গ্রামগুলোর একটি। যাবে কোথায়? কোলোস্তাই। সস্তা পণ্য সামগ্রী ফেরি করা যাদের পেশা, সেই লোকগুলো সরল মানুষের চেয়ে বেশ আলাদা, যেন অন্য জগতের মানুষ। ওদের কথাবার্তা, জামা কাপড়, আচার আচরণ সবই যেন রহস্যময়। লোকটাকে দেখার পর থেকেই ফ্রিকের মনে নানা কথা ঘুরপাক খাচ্ছে। লোকটার চেহারা যেমন বিদঘুটে, তেমনি কোমরে, গলায়, কাঁধে ঝুলে আছে অদ্ভুত সব যন্ত্রপাতি। এসব আর কোনোদিন দেখেনি ফ্রিক। কোনটা দিয়ে কি হয় তাও জানে না। তাই অবাক চোখে ওগুলোর দিকে কিছু সময় তাকিয়ে থেকে ফ্রিক বলল, তুমি বাপু কোমরে ওসব কি ঝুলিয়ে রেখেছ? মরার হাড় নয় তো? আরে না, এসব অনেক দামি যন্ত্র, সবারই কাজে লাগে। আমার মতো মেষপালকেরও? নিশ্চয়ই। কোমরে ঝোলানো একটা থার্মোমিটার ফ্রিকের দিকে এগিয়ে দিয়ে লোকটি বলল, এ হলো ঠান্ডা গরম জানার যন্ত্র। আরে মরচালা, গরমে ঘামি আর ঠান্ডায় ঠক ঠক কাঁপি, ওসব আমিও বলতে পারি। যাকগে, এইটা কি? এত বড় ঘড়ি, কাঁটাও দেখছি বেশ বড়। ওটা ঘড়ি না, ব্যারোমিটার। দিনটা কেমন যাবে, রোদ হবে কি বৃষ্টি হবে, বলে দেবে এই যন্ত্র। ফু! অবজ্ঞা ভরে মুখ থেকে একটা অদ্ভুত শব্দ বের হলো ফ্রিকের। ওসব আবার যন্ত্র দেখে বলতে হয় নাকি? আকাশের দিকে তাকালেই বলতে পারি রোদ হবে কি বৃষ্টি হবে। পাহাড়ের ওপর মেঘের ছোটাছুটি দেখলেই বলতে পারি দিনগুলো কেমন যাবে। এই যে চেয়ে দেখো না, মাটি থেকে কুয়াশা উঠছে, তাই না? কেন জানো? বৃষ্টি হবে আগামীকাল। ফ্রিকের এসব কথা অবশ্য ফলে যায়। মাঠে ঘাটে
জীবনটা কাটিয়ে প্রকৃতির অনেক কিছুই জেনে গেছে সে। তাই আকাশ আর বাতাসের হালচাল দেখলেই বলে দিতে পারে অনেক কথা। ব্যারোমিটার তাই তার কাছে মূল্যহীন। তবে একটা ঘড়ি নাও। কাঁধের ঝোলা থেকে একটা ছোট ঘড়ি বের করলো ফেরিওয়ালা। রাখো তোমার ঘড়ি। ঘড়ি তো আমার মাথার উপরেই। ওই সূর্য। রোদ আর ছায়া দেখলে বলতে পারি কটা বাজলো। আরে আমার এই ভেড়া আর কুকুরগুলো পর্যন্ত সূর্য দেখে সময় বোঝে। মেষপালকরা খুব ভালো খদ্দের হয়, কিন্তু তোমার মতো খদ্দের পেলে আমাকে না খেয়ে মরতে হবে। তা কিছুই লাগবে না তোমার। উহু, ঘাড় নাড়ে ফ্রিক। ফেরিওয়ালা যতই চেষ্টা করুক না কেন ফ্রিককে সহজে গলাতে পারবে না, কারণ ফ্রিকও কম শেয়ানা নয়। সে জানে এসব ফেরিওয়ালার কাছে যেসব মাল থাকে তা সবই নিম্নমানের, খেলনার মতো। এগুলো কোনোটা দিয়েই কোনো ভালো ফল পাওয়া যায় না। তাই কিছু কেনার ধারে কাছেই গেল না ফ্রিক। সময় নষ্ট না করে রওনা দেবে। ঠিক তখনই একটা নলের ওপর চোখ পড়ল ফ্রিকের। ফেরিওয়ালার কোমরে ঝুলে আছে নলটা। আঙুল দিয়ে ওটা দেখিয়ে জিজ্ঞেস করল, এই নলটা আবার কি কাজে লাগে? এটা নল নয়। তবে কি? টেলিস্কোপ। কোমরের বেল্ট থেকে খুলে ফ্রিকের হাতে দিল ফেরিওয়ালা। টেলিস্কোপ দিয়ে কি হয়? অনেক দূরের জিনিস স্পষ্ট দেখা যায়। তাই বলো, দূরের জিনিস দেখতে তো আমার চোখই রয়েছে। আকাশে মেঘ না থাকলে ওই পাহাড়ের দূরের চূড়ো আর ভলক্যান উপত্যকার বন জঙ্গল সবই স্পষ্ট দেখতে পাই। ওতে তোমার চোখ জ্বলে না? কেন জ্বলবে? সারা রাত আকাশের নিচে ঘুমাই। রাতের শিশির আমার চোখ পরিষ্কার করে দেয়, চোখের জ্যোতি বাড়ায়। কি সাংঘাতিক! শিশির অন্ধ হয়ে যাবে বন্ধু। মেষপালক বলে। মেষপালক আমি। মেষপালকরা অন্ধ হয় না। তোমার সাহস আছে বটে, তা চোখের জোর যতই বেশি থাক, আমার এই টেলিস্কোপ দিয়ে আরো অনেক বেশি দেখতে পাবে। সব গোয়ালাই নিজের দই মিষ্টি বলে। তাচ্ছিল্য ভরে টেলিস্কোপটা ফেরিওয়ালার হাতে ফেরত দিতে চাইল ফ্রিক। একবার ওটায় চোখ লাগিয়ে চেয়েই দেখো না আমার কথা সত্যি কি না। চোখ লাগালে আবার পয়সা চাইবে না তো? তা চাইব কেন? আর না কিনলে তুমিই বা পয়সা দেবে কেন? ফেরিওয়ালার কথায় আশ্বস্ত হয়ে ফ্রিক ডান চোখে লাগালো টেলিস্কোপটা। বাঁ চোখটা বাঁ হাতে চেপে ধরল। সামনেই ছিল ভলক্যান পাহাড়। পাহাড়ের ওপর দিয়ে দৃষ্টি ফেলল বার্স গ্রামের দিকে। আশ্চর্য! নিজের মনেই বলে উঠল ফ্রিক, গ্রামটাকে যে স্পষ্ট দেখছি। খালি চোখে তো তা দেখা যায় না এখান থেকে। ঠিক দেখছি, ওই বড় রাস্তা, লোকজন চলাফেরা করছে।
হুঁ, ঠিক চিনতে পেরেছি। নিক ডেক, বন পাহারাদার। বন্দুক আর ঝোলা পিঠে জঙ্গলে টহল দিয়ে বাড়ি ফিরছে নিক। কি, আমার কথা তাহলে ঠিক হলো? উৎসাহের সঙ্গে বলে উঠল ফেরিওয়ালা। ঠিক ঠিক, নিক, সত্যিই নিক কলোজের বাড়ির দিকে যাচ্ছে। এই যা, কলোজের বাড়ি থেকে কালো জামা গায়ে মেয়েটা কে আসছে? আরে, এ যে মিরিওটা, সুন্দরী মিরিওটা। অফিসারে বের হয়েছে, সব দেখে ফেলেছি আমি। এবার মজা দেখাবো। বিয়ের আগে চুপি চুপি ভাবি বরের সঙ্গে দেখা করার মজা বোঝাবো। খুব তো কথা ফুটেছে দেখছি। প্রথমে তো ওটাকে পাত্তাই দিতে চাইলে না। কি যে বলো, আমি কি আর জানতাম এই নল দিয়ে এত দূরে দেখা যায়। কি সাংঘাতিক, আমার মাথা একদম ঘুরিয়ে দিচ্ছে। গ্রাম ছেড়ে আরো দূরে তাকাও, স্বাদ মিটিয়ে দেখে নাও দূরের সব কিছু। এসব খালি চোখে দেখতে পাবে না। পয়সা চাইবে না তো এর জন্যে? কি যে বলো, আমাকে তুমি বিশ্বাস করতে পারছো না? তাহলে তাকালাম গ্রাম ছেড়ে আরো দূরে। হুঁ, ঠিক নজরে আসছে হাঙ্গেরিয়ান সিসলিভার জেলের বাড়িঘর। আরো দূরে পেট্রোসিনের চোখা মিনারটাও দেখা যাচ্ছে। মিনারের চূড়োই টিনের মোড়কটা পর্যন্ত। জঙ্গলের মাঝে আরেকটা টাওয়ার দেখতে পাচ্ছি, পেট্রিলা টাওয়ার। ভাই ফেরিওয়ালা, একদম তো? একদম। ওরগাল প্লেটোর দিকে তাকালো ফ্রিক। কুয়াশা ধূসর অরণ্য ভূমি ছাড়িয়ে অনেক দূরে দেখা যাচ্ছে দুর্গ। কি আশ্চর্য, কোনো ভুল নেই। হঠাৎ উত্তেজিত হয়ে উঠল ফ্রিক। 3টে ডালই আছে বীচ গাছে, একটা ডাল পড়ে আছে মাটিতে। কারো সাধ্যি নেই ওই ডাল কুড়িয়ে আনে। ও ডাল ছুঁলে ইহকাল পরকাল সব যাবে। ওই ডাল কুড়িয়ে শয়তান আজ নরকের আগুন জ্বালাবে। ফেরিওয়ালা কিছুই বুঝতে পারছিল না ফ্রিকের কথা। বুঝতে পারার কথাও নয়, কারণ সে তো এই অঞ্চলের লোক নয়। হলে প্রবাদ জানা থাকতো, বুঝতো ফ্রিকের কথা। ওদিকে ফ্রিক টেলিস্কোপ চোখে বিড়বিড় করেই চলেছে। এ কি কাণ্ড, এ কি! দুর্গের মাঝখানের আশ্রয় মন্দির থেকে কুয়াশা। না না, এ যে ধোঁয়া বের হচ্ছে। কিন্তু অসম্ভব, অসম্ভব কথা। ওই চিমনিতে বহু শতাব্দী ধরে ধোঁয়া দেখা যায়নি কখনো। আমি কি তাহলে ভুল দেখছি? ভুল নয় বন্ধু, ধোঁয়া দেখলে ধোঁয়ায়, অন্য কিছু নয়। ফেরিওয়ালা বোঝাতে চাইল ফ্রিককে। ঠিক বলছো না তুমি? ফ্রিকের মনে সন্দেহ জাগে। তোমার এই নলে ময়লা আছে নিশ্চয়ই। সন্দেহ হলে নলের কাঁচটা পরিষ্কার করে নিতে পারো। তাই করল ফ্রিক। নলটার কাঁচ পরিষ্কার করে আবার চোখ লাগালো। কিন্তু না,
ঠিকই তো, ধোঁয়া উঠছে দুর্গ থেকে, কালো ধোঁয়া পাক খেয়ে খেয়ে ওপরে উঠে মিশে যাচ্ছে নীল আকাশে। একদম থ মেরে গেল ফ্রিক। যতই দেখছে ততই বিস্ময় বাড়ছে ওর। বিস্ময়ে আর যেন কথাও বলতে পারছে না ফ্রিক। মনের ভেতর একটা নতুন আতঙ্ক শরীরটাকে কেমন অসাড় করে দিচ্ছে। সে দেখছে শুধু ধোঁয়া আর ধোঁয়া, আকাশ ছেয়ে যাচ্ছে কালো ধোঁয়ায়। সে ধোঁয়ার ছায়া পড়েছে ওরগাল প্লেটোর সমতল ভূমিতে। হঠাৎ যেন সম্বিত ফিরে এলো ফ্রিকের। চোখ থেকে টেলিস্কোপটা নামিয়ে জামার পকেটে হাত ঢুকালো। বলল, এই নলটার দাম কত দিতে হবে? 1.5 ফ্লোরিন। দামটা কিছু বেশি চাইল ফেরিওয়ালা। দর কষাকষি করলে 1 ফ্লোরিনেই রাজি হয়ে যাবে। ফ্রিকের মনের অবস্থা তখন অবশ্য অন্যরকম। কাসল থেকে ধোঁয়া উঠছে, এ এক নতুন রহস্য তার কাছে। রহস্য সারা বার্স গ্রামের সকলের কাছে। সুতরাং আর দেরি নয়। পকেট থেকে 1.5 ফ্লোরিন বের করে ফেরিওয়ালাকে দিয়ে দিল। কার জন্য কিনলে? নিজের জন্য? আরে তুমিও যেমন। এটা কিনেছি আমার মনিবের জন্যে। 1.5 ফ্লোরিন ফেরত পাবে তো? নিজের পকেটে 1.5 ফ্লোরিন রাখতে রাখতে জিজ্ঞেস করলো ফেরিওয়ালা। 1.5? কি বলছো? 2 ফ্লোরিন আদায় করব। চাই কি বেশিও হতে পারে। আর এক মুহূর্তও দেরি করতে রাজি নয় ফ্রিক। ডান হাত দিয়ে ঠোঁট টিপে শীষ বাজালো সে। কুকুর আর ভেড়াগুলো বুঝল সেই সংকেত। গা ঝেড়ে ওরা আবার রওনা দিল গাঁয়ের পথে। ফ্রিকের চলে যাওয়ার ত্রস্ত ভঙ্গি দেখে নিজের মনেই হাসল ফেরিওয়ালা। আচ্ছা পাগল, এমন বুঝলে আরো বেশি দাম চাওয়া যেত।